পোখরার লাস্টেতে আমাদের প্ল্যান ছিল কেবল কারে উঠাতে। আমরা চলে এসেছি अन्नपूर्णा কেবল কারে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম ওয়াচিং শাহান্স টাইমে। আজকের দিনটা আমাদের জন্য পোখরার লাস্টে ছিল, সেজন্য আমরা কেবল কার এবং বোটিং দুইটাই করেছি। প্রথমে বাবা টিকিট কাউন্টার থেকে আমাদের যে চার্জারের টিকিট ছিল টিকিটটা কেটে নিয়েছে এবং আমরা আমাদের এন্ট্রান্সে চলে গিয়েছি। কেবল কারের জন্য আমাদের ওয়েট করা লেগেছে কিছুক্ষণ, কারণ এটা আসতে একটু সময় লাগে। আমরা যে কেবল কারটিতে উঠেছিলাম এখানে অনেক বড় স্পেস আছে, আমরা দুইজন দুই দিকে করে বসে গিয়েছি। আমার হচ্ছে হাইট ফোবিয়া আছে, তাই ভয়ে ঘামটাম সব ছেড়ে দেওয়া, অবস্থা খারাপ, মেকআপ সব গলে গেছে ঘামে। অল্পখানি আমরা এই গন্তব্যে আরেক মাথায় চলে এসেছি। এখন নামবো গণেশের মূর্তিটা একবারে কাছে, অনেক উঁচা। গণেশের বড় মূর্তিটির নিচে অনেকগুলো কল ছিল, একটা বড় কল থেকে শুরু করে অনেকগুলো ছোট ছোট কল। এগুলা অনেক সুন্দর লাগছিল দেখতে। আজকে শুধু কুয়াশা আর কুয়াশা। মন্দিরে ওঠার জন্য দুই সাইডে দুটা রাস্তা আছে, তো আমরা একটা রাস্তাতে উঠেছি আর একটা রাস্তা দিয়ে নেমেছিলাম। এখানে যে ঢোকার গেট, এখানে বড় দুইটা মূর্তি, ওর ভিতরে ছোট ছোট আরও দুইটা গণেশের মূর্তি ছিল। আমরা ঘন্টা বাজে একটু দুষ্টামিও করলাম। মাঝখানে যে মন্দিরটা ছিল এটা দেখতে কিছুটা জাপানিজদের যেরকম বাসাগুলো থাকে, চারকোনা রাস্তা সেরকম দেখতে। যেখানে পানিগুলো ছাড়া ছিল ওখানে দেয়ালে আবার সুন্দর করে অনেক বড় নকশা করা, মানে অনেক কাহিনী হয়তো এখানে উল্লেখ করা ছিল, যদিও বুঝি নেই। আবার এখানে অনেকগুলো প্রদীপ জ্বালানোর জায়গা। এখানে একটা বিশেষত্ব হলো এখানে 108টা শিবলিং আছে, ছোট ছোট অনেকগুলো আছে, আবার বড় বিশাল বড় একটা আছে। মহাদেবের মন্দিরও এরকম ছিল, কিন্তু ওগুলো একটু বড় ছিল সাইজে। আমরা তিনজন এক সিরিয়ালে করার পর মা একটু পিছিয়ে পড়ে গেছিল আমাদের। হাড়ি লেবু অনেক বড়, আমাদের দেশের মনে হয় 4-5টা লেবুর সমান। ম্যাক্সিমাম নেপালিয়ানদের কথা শুনলাম, কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে নোয়াখালী চিটাগাং যারা থাকেন তাদের ভাষার মতো, তারা অবভিয়াসলি তাদের ভাষা বুঝবে। হ্যাঁ, আমার কাছে পুরোই মনে হয়েছে যে নোয়াখালী কথা বলতেছে তারা। থ্যাংক ইউ। এখানে অনেক কুয়াশা, সব অন্ধকার হয়ে গেছে। আসার সময় একটু ভিউ দেখা যাচ্ছিল, যদিও এখন কিছু বোঝা যাচ্ছে না। তো আমাদের এই জার্নিটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা এর আগেও দেশের বাইরে এসেছি, এবারও আসলাম। যে কেবল কারে এখন এসেছি, এখন আবার আমাদের সাথে ওনারাও আছেন। হ্যালো। Which country from you? Nepal. Nepal. You are Nepali? ও আচ্ছা আচ্ছা। বিদেশে আসলে ভালো লাগে সবকিছুই, কিন্তু দেশের খাবার আমরা অনেক মিস করি। এই কথাটা আমার আপু, যে মানে আমার মার ছোট খালামণি, সে বলেছেন। বিদেশে আসলে জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু বিদেশে আসার পর আর কি আমাদের যে বাংলাদেশের যে সৌন্দর্য ওগুলো অনেক মানে মিস হয়। কারণ বিশেষ করে এখানকার যে খাবারের সিস্টেম, আমরা বাঙালিরা একটু রসিক একটু ভোজন রসিক, তো এখানে খাবার দাবারের সিস্টেমটা অনেক বাজে। কষ্ট যেমন, আবার কোয়ালিটিও তো ভালো না, কিন্তু আবার ক্ষুধা লাগলে খেতে হয় আর কি। তো কোনো রকম খাওয়া দরকার খাই, কারণ এখানে অনেক পাহাড়ি রাস্তা হাঁটা লাগে, কষ্ট। তো এই কথাগুলো হচ্ছে আমার যে আপু বলতে আমার মার ছোট খালামণি, উনি আমাদেরকে একটু বেশি হেল্প করেছে। উনি বলে দিয়েছে যে এখানে মানে খাবার সিস্টেম কেমন, কারণ উনি বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকে, ওনারা হচ্ছে অনেক দেশ ট্রাভেল করেছে, তো ওনাদের এক্সপিরিয়েন্স ভালো, তাই আর কি ওনারা শেয়ার করলো যে এভাবে খাবার দাবারের এরকম সিস্টেম, থাকা ব্যবস্থা এমন। আমার আপু ভাইয়া আমাদেরকে অনেক আদর করে, মানে অনেকে নানু তো মনে হয় না আদর করে, যদিও আমি আমার নানুকে কখনো পাইনি এভাবে। তো ওনারা মানে নানুকে কই পাবে, আমার মা তো মারাই গেছে। ওনারা মানে নানুর যে একটা আদর, ওইটা দেখলেই বোঝা যায় যে আসলে ওনারা যদি থাকতেন তাহলে কেমন হতো।
উনারা বলতে আমার মা থাকলে আর কি বুঝতে পারতো, তাই তো? আমি আমার দাদা দাদুকে অনেক মিস করছি, কারণ বেশিরভাগ সময় ঘুরতে গেলে তাদেরকে নিয়েই যাওয়া হয়, কিন্তু এবার হয়তো কোনো কারণবশত আসা হয়নি তাদেরকে অনেক আদর করে, যেহেতু আমরা ছোটবেলা থেকেই ওখানে বড় হয়েছি, তো ওনাদের সাথেই বেশি অ্যাটাচমেন্ট আমাদের। তবে আমার যে আপু ভাইয়া, ওনাদেরকে দেখলে বোঝা যাবে না যে ওনারা আমার মানে নানা নানু। সম্পর্কে আমার নানা নানু হয়। দেখতে অনেক ইয়াং না? তোর আপু তোর চেয়ে বেশি ইয়াং দেখতে, হ্যাঁ? ক্যাবল কারের ভ্রমণ শেষে আমরা বোটিংয়ের জন্য চলে গেলাম লেক সাইডে। তো প্রথমে তো সব কিছু ভালোই লাগছিল, পরিবেশটাও একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও পড়ছিল। তবে ঝামেলাটা হয়েছে একটা জায়গায়। আমরা তো ভালো মতো নৌকায় উঠলাম, উঠতে উঠতে যখন মাঝ রাস্তায় পৌঁছে গিয়েছি তখন তো ভীষণ বাতাস। যেহেতু আমরা কেউ সাঁতার যাই না, তা এটা আমাদের জন্য একটু ভীতিকর অবস্থায় ছিল। লাইফ জ্যাকেট থাকলেও কি, সাঁতার যখন মানুষ না জানে তখন হাবুডুবু তো বেশি খাওয়া লাগে। তো আমাদের যিনি বোটম্যান ছিলেন উনি অনেক সাবধানতার সাথে নৌকা কর্নার কর্নার দিয়ে চালিয়েছেন। তো ওই সাইডে হচ্ছে পাহাড়ি রাস্তা, তো ওদিকে আবার যাওয়া যায় না, এত বেশি ঢেউ ছিল যে মানে বাতাসে মনে হচ্ছে সব উল্টে যাবে। বোটে ঘোরার টাইম হচ্ছে 1 ঘন্টা। আমরা অনেক স্লো মোশনে মানে একেবারে ওই পাহাড়ের ওই সাইডে যাচ্ছিলাম, কারণ বেশি জোরে এখানে চালানোও যাবে না। লেকটা যদিও বেশি দেখতে মনে হচ্ছে যে ছোটোখাটো, কিন্তু এটা বিশাল বড় একটা লেক। এটা আবার নদীর সাথে কানেক্ট করা। তো আমাদের একটু ভয়ও লাগছিল, কারণ হঠাৎ করে এরকম পরিবেশ হয়ে গেল, পুরো আকাশ মেঘলা, বাতাসও শুরু হয়েছে অনেক বেশি। অনেক কষ্ট আল্লাহর নাম নিতে নিতে আমরা পৌঁছে গিয়েছি। তাও যে ঝুম বৃষ্টি ছিল সারাদিন, ওই দিন পোখরাতে এত বৃষ্টি, আমরা একটা ছাউনির নিচে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তাও বেশিক্ষণ ছিলাম না, ঘন্টাখানিক দাঁড়িয়েছিলাম। তারপর আবার দৌড় দিয়ে আমরা বাসে চলে গিয়েছি, কারণ এদিকে দাঁড়ায় থাকা পুরো অসম্ভব। পোখরা থেকে কাঠমান্ডু ফেরার রাস্তায় আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয়নি, তবে যিনি ড্রাইভার ছিলেন অনেক স্লো চালিয়েছেন, যার কারণে আমাদের প্রায় 8.5 ঘন্টা জার্নি করা লেগেছে। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। রাস্তায় আমরা হচ্ছে গৌতম বুদ্ধের বিশাল বড় একটা মন্দির দেখতে পেয়েছিলাম। এটা আমাদের এখানে মন্দিরগুলো একটু গোল্ডেন কালারের হয়। কাঠমান্ডুর সবচেয়ে বিজি মার্কেট হলো আসান মার্কেট। তো আমরা প্রথম দিন এখানে বেশি ঘুরতে পারিনি, তো রাতে চিন্তা করলাম যে যেহেতু আসি একটু ঘুরেই যাই। আমরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আমরা দরবার স্কোয়ারেও এসে পড়েছি, কারণ দরবার স্কোয়ারে নেক্সট ডেতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম যে আমরা এত রাস্তা চলা হয়ে গিয়েছে যে আমরা পুরা দরবার স্কোয়ারের যে মন্দির সেখানেই পৌঁছে গেছি। এখানে পুরানো আমলের অনেক জায়গা আছে, রাজাদের যে পরিশোধ করা হতো। ভিতরে বিশাল বড় মন্দির, এখানে অনেক এটাও একটা ভক্তির স্থান। যেহেতু রাত হয়ে গিয়েছে তাই মন্দিরের ভিতরে মানুষজন একটু কম, কিন্তু নেপালে একটা মজার জিনিস হচ্ছে যতই রাত হোক না কেন মানুষ থাকবেই। বাংলাদেশে তো বেশি রাত হলে রাস্তাঘাট ফাঁকা দেখা যায়, তবে এখানে ব্যাপারটা একটু ভিন্ন। এখানে অনেক মানুষ আছে, ভিতরে আবার ছোট ছোট খোপ খোপ করা মন্দির আছে ওদের। আর ভিতরে এই জায়গাটা দেখতে মনে হবে যে পুরানো দুর্গ, কিন্তু আবার ভিতরে ঢুকলে মনে হবে যে মন্দির। তো এই সাইডটা একটু সুন্দর ছিল। কাঠমান্ডুতে এই শপটাতে অনেক ভালো হাতের কাজের জিনিস পাওয়া যায়, তো আমরা এই জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখলাম, কারণ ওনাদের নিজেদের ব্র্যান্ড আছে। তারপরে আমরা গিয়েছিলাম একটা বড় একটা শপে, মানে বাংলাদেশে যেমন বসুন্ধরার মতন সুন্দর জায়গা, এখানে ওরকম। তো এখানে আবার সিনেমার জন্য একটা কম্পার্টমেন্ট আলাদা করা, আবার বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জিনিস পাওয়া যায়। দিনটা স্যাটারডে ছিল, এটাও নেপালে সাপ্তাহিক ছুটির দিন, তাই মানুষও বেশি ছিল না। তাও আমরা অনেক জায়গা ঘুরে দেখেছি, কারণ কিছু কিছু জায়গা আবার খোলা ছিল। आना चाहिए लेकिन बंगाली आया का 10 साल हो गया, अच्छा व्यापार है वहाँ पे।
जो बंगाली से हमको नेपाल अच्छा लगता है भाला अच्छी ভালো আছে ভালো আছে, ভালো আছে। आप लोग बहुत अच्छे हैं थैंक यू बहुत बहुत अच्छे हैं आपको फैमिली भी अच्छा है हमको भी आप अच्छा बोल कर जाइए बहुत खुश लगता है ओके नाइस टू मीट यू ओके ऑल द बेस्ट ऑल द बेस्ट टू यू थैंक यू टुमारो यू लिविंग गुड डे इंशाल्लाह ओके ओके बाय बाय আল্লাহর রহমতে আমরা যেখানেই যাই না কেন সেখানে মানে এমন কিছু মানুষ পেয়ে যাই যারা নিজের ফ্যামিলির মতন বিহেভ করে। তো শাহানকে এই দাদা একটা সুন্দর একটা মাফলার গিফট করেছে, কাশ্মীরি মাফলার। আমাদের যাওয়ার দিনও চলে এসেছে। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, তবে আমরা প্রায় ফ্লাই করতে নিয়েছিলাম। সেই সময় আবার অ্যানাউন্স করলো যে মেকানিক্যাল ত্রুটি আছে প্লেনে। তো আমাদের প্লেন অলমোস্ট উড়ে যাচ্ছিল, মানে 2-3 সেকেন্ড বাকি ছিল উড়ে যাওয়ার জন্য। আমরা একটু ভয় পেয়েছিলাম যেহেতু অনেক টাইম ধরে এয়ারপোর্টে থাকা। তো বিমান বাংলাদেশ আমাদের জন্য খাবারেরও ব্যবস্থা করেছিল। আমরা মনে হয় 8:30টার দিকে ওইখানকার লঞ্চে খাবার খেয়েছি। তো আল্লাহর রহমতে 10:30 বাজে আমাদের একটা বড় বিমান পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। তো আমরা সেটাতে করে চলে এসেছি। ভাইয়া ওয়েট করছিল আমাদের জন্য বাহিরে। কাঠমান্ডুতে যে কয়দিন ছিলাম এই রূপসী বাংলা হোটেলেই আমরা খেয়েছিলাম। এখানে হালাল ফুড পাওয়া যায় এবং আমাদের এত সুন্দর জার্নির জন্য আমরা আমাদের এয়ার টিকিটটা এখান থেকেই কেটেছিলাম। তো ওনারা আমাদের জার্নির জন্য অনেক হেল্প করেছে। অনেক সুন্দর জার্নি হয়েছে আল্লাহর রহমতে, কোনো ঝামেলা হয়নি। সর্বোপরি দেশ ভ্রমণে মানুষের যেমন জ্ঞান বৃদ্ধি পায় তেমন মানুষের মানসিকতারও অনেক উন্নতি হয়। তবে বাংলাদেশ আমাদের কাছে অনেক সুন্দর একটা স্থান। সবাই ভালো থাকবেন, আশা করি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এইটাই ছিল আমাদের সম্পূর্ণ 7 দিনের নেপাল ট্যুর। তো সামনের ভিডিওতে আশা করি নতুন কোনো জিনিস নিয়ে আবার আসবো।